আজ নারদ স্টিং অপারেশন নিয়ে জনস্বার্থ মামলার রায়দান। নারদ কাণ্ডে তদন্তভার কি সিবিআই এর হাতে যাবে, তারও উত্তর মিলবে আজ। একসঙ্গে তিনটি জনস্বার্থ মামলার রায় ঘোষণা করবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। গত বিধানসভা ভোটের আগে সাংবাদিক বৈঠক করে বিজেপি। নারদের স্টিং ফুটেজে দেখানো হয় শাসক দলের কয়েকজন নেতা মন্ত্রী ঘুষ নিচ্ছেন। ফুটেজের সত্যতা যাচাই করা 24 ঘন্টার পক্ষে সম্ভব হয়নি। সেই ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। গত বছর মার্চ মাসে দায়ের হওয়া একটি মামলায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার আলাদা তদন্ত করতে পারবে না বলেও জানিয়ে দেয় হাইকোর্ট। চণ্ডীগড়ের ফরেন্সিক সায়েন্স ল্যাবে 73টি ফাইলের মধ্যে 47টি খোলা গিয়েছিল। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক রয়েছেন টেলিফোন লাইনে। ধ্রুবজ্যোতি, আজকের এই রায়দান কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যেটা বলবে যে এই যে কাণ্ডটা হলো, যেটা টিভিতে দেখা গেল, চোখে দেখা গেল, যে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা তারা টাকা নিচ্ছেন। তো এই যে টাকা নিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা হলো। যারা জনস্বার্থ মামলা করলেন তারা বললেন, হুজুর এরা ঘুষ নিচ্ছে এবং ঘুষ নিয়ে এরা যার কাছ থেকে ঘুষ নিচ্ছে তাকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অতএব এটা তাদের যে পদ, সেই পদের অপব্যবহার, এটা ষড়যন্ত্র, এটা বেআইনি কাজ। এটার বিরুদ্ধে তদন্ত হোক এবং এদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে আসল সত্যিটাকে সামনে আনা হোক। কলকাতা হাইকোর্ট কিন্তু শুরু থেকেই বলছে, আমরা শুরু থেকে শুনানি যেমন যেমন চলেছে আমরা দেখেছি যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বারবার যেটা বলেছে যে হ্যাঁ, প্রধান বিচারপতি তিনিও চান যে আসল সত্যিটা সামনে আসুক। তার কারণ যাদেরকে টাকা নিতে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই যেটা বলেছেন যে নির্বাচন যে রাজনৈতিক দলগুলো লড়ে, সেই নির্বাচনের টাকা তো বিভিন্ন অনুদানের থেকেই তারা পান। কখনো কোনো সংস্থা, কখনো কোনো ব্যক্তি বিশেষ, কখনো একদল ব্যক্তি, তারা এই রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে অনুদান দিয়ে থাকে। এটা ঘুষ কেন হতে যাবে? এটা তো অনুদান। অনুদান নেওয়ার অধিকার তো রাজনৈতিক দলগুলোর আছে। দেশের আইন স্বীকৃত অনুদান নেওয়ার অধিকার, তাহলে এটা হচ্ছে অনুদান। এখন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু সেটাই বলার চেষ্টা করেছে, আচ্ছা ঠিক আছে, এটা কি অনুদান নাকি সত্যি ঘুষ? অভিযোগ যেটা উঠছে সেটা সত্যি কি এরা ঘুষ নিয়ে, যার কাছ থেকে ঘুষ নিয়েছেন তাকে কোন রকম সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন? এই প্রত্যেকটা বিষয় তদন্ত হওয়া প্রয়োজন। ফলে কলকাতা হাইকোর্ট একটা বিষয়ে নিশ্চিত, আমরা শুরু থেকে দেখেছি যে একটা তদন্ত হওয়া প্রয়োজন। এরপরে যে প্রশ্নটা ওঠে, প্রধান বিচারপতি নিশিতা মাত্রে বারবার করে যে প্রশ্নটা উত্থাপন করেন শুনানি চলাকালীন, যে তাহলে তদন্তটা করবে কে? এখন তদন্তটা করবে কে এই প্রশ্ন নিজেই যখন আদালত তোলে এবং নিজেই আদালত সেই প্রশ্নের উত্তরও দেয় যে আদালত মনে করছে যে তদন্তটা করা উচিত কোন নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে। যখন শুনানি শেষ পর্যায়ে তখন আমরা দেখলাম যে প্রধান বিচারপতি নিজেই বলছেন যে সিবিআই এর এই তদন্ত করা উচিত। তার কারণ প্রধান বিচারপতি যে বিষয়টা মনে করছেন, যে তিনি বারবার তার বিভিন্ন মন্তব্যে বুঝিয়েও দিয়েছেন যে যে ব্যক্তিদের টাকা নিতে দেখা যাচ্ছে সেটা ঘুষ না অনুদান, সেটা ঠিক কাজ হয়েছে না বেঠিক কাজ হয়েছে, আইনি কাজ হয়েছে না বেআইনি কাজ হয়েছে, সেটা তদন্তকারী সংস্থা তদন্ত করে দেখুক। কিন্তু যাদেরকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই হচ্ছে শাসক দলের হয় মন্ত্রী, না হলে সাংসদ, না হলে বিধায়ক। অর্থাৎ শাসক দল যেখানে রাজ্য চালাচ্ছে সেই পরে কলকাতা হাইকোর্ট মনে করছে যে জনসাধারণের মধ্যে সেই তদন্ত সম্পর্কে আস্থা থাকবে না। সেই মনোভাব কেন আদালতে, সেটাও প্রধান বিচারপতি শুনানির সময়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সরকারি আইন, তিনি বলেছেন যে যাদেরকে টাকা নিতে দেখা যাচ্ছে তাদের হয়ে যে আইনজীবীরা সওয়াল জবাবে অংশ নেন তাদেরকে বলেছেন, তাদের উদ্দেশ্যে বলেন যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একজন আইপিএস অফিসারকে, একজন সিনিয়র আইপিএস অফিসারকেও এখানে টাকা নিতে দেখা গেল। কিন্তু তা সত্ত্বেও এরাজ্যের পুলিশ, এরাজ্যের কোন তদন্তকারী সংস্থা কিন্তু সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে কোন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলো না। সেই আইপিএস অফিসার তিনি
পাবলিক সার্ভেন্ট হিসেবে তিনি কর্তব্যে গাফিলতি করলেন কিনা, বেআইনি কাজ করলেন কিনা, সেটা পর্যন্ত তদন্ত করে দেখতে সময় পেল না এ রাজ্যের কোন তদন্তকারী সংস্থা বা পুলিশ। এ রাজ্যের সেই তদন্তকারী বা পুলিশ সংস্থা বা পুলিশ তারা কি করে তাহলে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের মতো প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করবে? ফলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মনে করছে যে নিরপেক্ষ তদন্ত করতে গেলে একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থা প্রয়োজন, এবং সেই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই। ফলে একটা বিষয়, কলকাতা হাইকোর্টের যারা বর্ষিয়ান আইনজীবী রয়েছেন, প্রবীণ আইনজীবী রয়েছেন, যারা শুরু থেকে এই মামলার গতি প্রকৃতির দিকে খুঁটিনাটি নজর রাখছেন, তারা যেটা মনে করছেন যে সম্ভবত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, যদি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এটা মনে করেন যে হ্যাঁ নিরপেক্ষ একটা তদন্ত হওয়া প্রয়োজন, সত্য আসা প্রয়োজন, তাহলে পরে এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ ধ্রুবজ্যোতি প্রামাণিক, আমাদের ডেপুটি এডিটর আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন শ্রাবন্তী। আজ কটা নাগাদ এই মামলার রায়দান হতে চলেছে? দেখো, একেবারে শুরুতেই রয়েছে এই মামলার উল্লেখ করা রয়েছে যে রায়দান হবে 10:30 থেকে 11টার মধ্যেই এই মামলার রায়দানের সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এতক্ষণ যেটা ধ্রুবদাও বলছিল যে একটাই কথা, একটাই আজকের কোর্ট চত্বরেও সবাই আসবেন যারা এর আগেও আমরা বহু রায়ের ক্ষেত্রে দেখেছি যে উপচে পড়ে ভিড়। আজকেরও সেই একই চিত্র আমরা নিশ্চয়ই দেখতে পাবো, কিন্তু তার থেকেও একটা বড় ব্যাপার আসবে, সেখানে একটাই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে নিরপেক্ষ তদন্ততেই কি সায় দিচ্ছে কলকাতা হাইকোর্ট? তারাও কি মনে করছেন যে রাজ্য সরকার এই মামলার তদন্ত সেই অর্থে করতে পারবে না? তার কারণ হয়েছে আইপিএস অফিসারের নাম জড়িত যিনি রয়েছেন, এবং আইপিএস অফিসারের নাম যখন সামনে রয়েছে তারপরেও কেন গিয়ে স্বতঃপ্রণোদিতভাবে আলাদা করে রাজ্য সরকার কিছু করলো না? অর্থাৎ নিরপেক্ষ তদন্তের দিকেই সব থেকে বেশি পাল্লা ভারী, এটাও মনে করা হচ্ছে। সেই বিষয়ের উত্তর যেমন পাওয়া যাবে, পাশাপাশি আরও বেশ কিছু জিনিসপত্র উঠে আসতে পারে বলে মত আইনজীবী মহলের একাংশের। যেমন একটা কথা বলা হয়েছিল অভিযুক্তদের পক্ষ থেকে, যারা আইনজীবী তারা বারবার বলছিলেন যে যখন নারদা মামলার ফুটেজ দেখা গেল তার পরপরই একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটা প্রেস কনফারেন্স করা হলো, কিন্তু তারপরেও কেউ থানায় গিয়ে এফআইআর করলেন না। শুধুমাত্র থানায় গিয়ে একটা অভিযোগ করা হয়েছিল যে এরকম একটা দেখা যাচ্ছে, এরকম একটা ফুটেজ আসছে, জনপ্রতিনিধিরা কিভাবে টাকা নিচ্ছেন, কিন্তু আলাদাভাবে পুলিশকে সেই সুযোগ দেওয়া হলো না। এই অভিযোগের পরপরই কয়েকদিনের মধ্যেই কলকাতা হাইকোর্টে চলে আসলো। অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেট যে করবে, পুলিশ যে তদন্ত করবে, তার সময়টা কখনোই দেওয়া হয়নি। অভিযুক্তদের আইনজীবী যেমন এটা একটা উল্লেখ করেছিলেন, এই যুক্তি খাড়া করেছিলেন। পাশাপাশি আরও একটি যুক্তি ছিল যে 73টি ফাইলের মধ্যে মাত্র 47টি খোলা গিয়েছে, বাদবাকিগুলি খোলা যায়নি। এর উত্তর আজকের পরিষ্কার হবে। প্রধান বিচারপতি একবার বলছেন তার এই মামলা চলাকালীন যে এখন তারা যেটাকে গুরুত্ব দিচ্ছেন যে এই ইনভেস্টিগেশন, যে অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষ ভয় পেয়ে আসছেন কোর্টে, কিন্তু তখনও সিবিআই তদন্ত দেওয়া সম্ভব। সিবিআই এর যে নিয়মাবলী রয়েছে সেখানে এই বিষয়গুলি উল্লেখ করা সম্ভব। এবং পাশাপাশি আরও একটি বিষয় আসছে যে এই যে 73টি ফাইলের মধ্যে মাত্র 47টি খোলা গিয়েছে, পূজা একেবারে শেষ দিন সিবিআই এর পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয় যে চণ্ডীগড় এই ফাইলের ফরেন্সিক পরীক্ষা করেছিল, তাদেরকে ফোন করে জানানো হয়েছিল এবং তারা জানিয়ে দিয়েছেন যে ফাইলগুলি খোলা যায়নি সেটা শুধুমাত্র একটা টেকনিক্যাল ত্রুটি ছিল, ত্রুটি মাত্র। সেটিকে যদি আবার পাঠানো হয় তাহলে এই ফাইলগুলো খোলা সম্ভব। ধন্যবাদ শ্রাবন্তী সাহা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি হাইকোর্ট চত্বর থেকে ছিলেন।